সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? এদিকে ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি। অপরদিকে অপরাধ প্রমাণের দল হিসেবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, চিফ প্রসিকিউটর। এবং সব শেষে থাকছে ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,৬৪৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? নতুন অর্থ বছর শুরু হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেলের গেজেট এখনও প্রকাশ হয়নি। ফলে বেতন বৃদ্ধি, ধাপে ধাপে বাস্তবায়ন, ভাতা সংযোজন ও অবসর সুবিধা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। সংশ্লিষ্ট সূত্রগুলি বলছে, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে। যদিও নতুন বেতন কাঠামোর কার্যকারিতা ১ জুলাই থেকেই গণনা করা হতে পারে। অথচ চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। গেজেট না থাকায় বেতন কত বাড়বে, কোন ধাপে বাড়বে, ভাতা কবে যুক্ত হবে, এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মিলছে না। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি। তারা এখন আর সরকারি দপ্তরের সঙ্গে সরাসরি যুক্ত নন, ফলে সরকারি কোনো আনুষ্ঠানিক তথ্য সহজে পান না। গণমাধ্যমের খবরে নির্ভর করেই তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। অনেকেই প্রতিদিন সাংবাদিকদের ফোন করে সর্বশেষ অগ্রগতি জানতে চাইছেন। আবার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে মূল্যস্ফীতিতে এর প্রভাব কী হবে, সেই বিষয়েও সাধারণ ভোক্তাদের উদ্বেগ রয়েছে নিত্য পণ্যের দাম বাড়া নিয়ে। তাদের আশঙ্কা, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে আরেক দফা সব জিনিসের দাম বাড়বে। ভোক্তাদের এই উদ্বেগ নিরসনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল নির্ধারণের কথা বলছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। এর আগে ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সময় অধিকাংশ কাজ ম্যানুয়ালি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পুরো বেতন ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি, জিপিএফ সহ প্রায় সব আর্থিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি এবং আইবাস++ সফটওয়্যারের মাধ্যমে। ফলে ধাপে ধাপে বেসিক বেতন কার্যকর করতে গেলে সফটওয়্যার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালিক যুগান্তরকে বলেন, আগের মতো আর হাতে বেতন নির্ধারণের সুযোগ নেই। যদি প্রথম ধাপে ৫০ বা ৬০% বেসিক কার্যকর করা হয়, পরে আবার বাকি অংশ দেওয়া হয়, তাহলে একই কর্মচারীর জন্য একাধিকবার পে ফিক্সেশন করতে হবে। এতে সফটওয়্যার পরিবর্তন, প্রশাসনিক জটিলতা এবং ভুল হওয়ার ঝুঁকি বাড়বে। তিনি বলেন, পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট, টাইম স্কেল, নির্বাচন গ্রেড এবং অবসরজনিত সুবিধা নির্ধারণেও জটিলতা তৈরি হতে পারে। পিআরএল শেষ করে চাকরি ছাড়তে যাওয়া কর্মকর্তা কর্মচারীদের উদ্বেগ আরও বেশি, কারণ একজন কর্মচারীর পেনশন, গ্র্যাচুইটি, ছুটির নগদায়ন সহ প্রায় সব সুবিধা শেষ প্রাপ্ত বেতনের ভিত্তিতেই নির্ধারিত হয়। আব্দুল মালিক আরও বলেন, ডিজিটাল বেতন ব্যবস্থায় অবসরপ্রাপ্তদের পাওনা ২ বা ৩ ধাপে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে কেউ আংশিক বেতন বৃদ্ধি পেয়ে অবসরে গেলে পরবর্তী ধাপের সুবিধা পাবেন কিনা সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তিনি বিকল্প হিসেবে প্রস্তাব দেন, প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করে পে ফিক্সেশন সম্পন্ন করা হোক। পরে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য ভাতা ধাপে ধাপে কার্যকর করা যেতে পারে। এতে সফটওয়্যার পরিবর্তনের প্রয়োজন কম হবে এবং অবসরপ্রাপ্তরাও বৈষম্যের শিকার হবেন না। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, উচ্চ পর্যায়ের সচিব কমিটি ইতিমধ্যে নতুন বেতন কাঠামোর একটি রূপরেখা তৈরি করেছে। বর্তমানে এর আর্থিক প্রভাব, সফটওয়্যার সামঞ্জস্য এবং প্রশাসনিক দিক পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে গেজেট প্রকাশ হতে পারে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সম্প্রতি যুগান্তরকে বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সময় উপযোগী হলেও এর সামষ্টিক অর্থনৈতিক প্রভাব অত্যন্ত সতর্কতার সাথে সামাল দিতে হবে সরকারকে। এ প্রসঙ্গে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াতে বেতন বৃদ্ধি প্রয়োজন। তবে একই সঙ্গে মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য চাপ নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলে বজায় রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এদিকে ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি। ভারতের বাণিজ্য নগরী মুম্বাই ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় রাতভর ভারী বৃষ্টির পর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় আবহাওয়া দপ্তর আইএমডি রবিবার 5 জুলাই মুম্বাইতে রেড অ্যালার্ট জারি রেখেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকালের দিকে বৃষ্টির বেগ কিছুটা কমেছে, তবে আগামী কয়েক ঘণ্টা অবিরাম বর্ষণের পাশাপাশি কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন বিএমসি সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় মুম্বাইয়ের আবহাওয়া পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। শহরের বেশ কিছু এলাকায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে এবং কিছু জায়গায় তা 300 মিলিমিটার ছাড়িয়ে গেছে। গণপরিবহন যেমন মেট্রো এবং বেস্ট বাস সেবা সকাল থেকে মোটামুটি স্বাভাবিক থাকলেও লোকাল ট্রেনগুলো বেশ বিলম্বে চলাচল করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। বিএমসি যে কোনো জরুরি প্রয়োজনে নাগরিকদের হেল্পলাইন নম্বর 1916-এ যোগাযোগ করার অনুরোধ করেছে। উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, কারণ রবিবার বিকেল 3:22 সমুদ্র উপকূলে 4.19 মিটার উচ্চতার জোয়ার আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সোমবার 6 জুলাই ভোর 3:41 আরও একটি 3.51 মিটার উচ্চতার জোয়ারের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জোয়ারের কারণে নিচু এলাকাগুলো আরও বেশি জলাবদ্ধতা তৈরি হতে পারে। শনিবার 4 জুলাই মাত্র 12 ঘণ্টার বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় মুম্বাই। প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাতে নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়, গাছ উপড়ে পড়ে, ঘরবাড়ি ভেঙে যায় এবং কিছু জায়গায় রাস্তা ধসের ঘটনা ঘটেছিল, যার ফলে সড়ক ও রেল যোগাযোগ পুরোপুরি ভেঙে পড়েছিল। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব মুম্বাইয়ের প্রতিবেশী থানে, পালঘর, নবী মুম্বাই এবং পুনে অঞ্চলেও পড়েছে। পুনেতে বেশ কিছু স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে, রাস্তাঘাট পানিতে ডুবে বন্ধ হয়ে গেছে এবং বন্যাগ্রস্ত এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির পাশাপাশি শহর ও শহরাঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বিএমসির দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকাল 8টা পর্যন্ত বিক্রলি ওয়েস্টের বিল্ডিং প্রপোজাল অফিসে সর্বোচ্চ 310.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কোলাবা পাম্পিং স্টেশনে 306.6 মিলিমিটার এবং বিক্রলির ঠাকুরনগর মিউনিসিপাল স্কুলে 301.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মালাবার হিল, আন্ধেরি, পাওয়াই, ভান্ডুপ এবং গোরেগাঁওয়ের আরে কলোনি সহ শহরের প্রধান প্রধান এলাকাগুলো এখন পানির তলায়। এদিকে অপরাধ প্রমাণে দল হিসেবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, চিফ প্রসিকিউটর। রাজনৈতিক গঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বিচারের লক্ষ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ ঘোষণা এবং সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি হবে না সে বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্তের পরে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, রিপোর্ট যদি দাখিল করা হয়, চিফ প্রসিকিউটর হিসেবে আমার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, তদন্তে যদি মানবতা বিরোধী অপরাধ সহ উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করতে পারবে আদালত। অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হলে আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে আইনে দলটির সম্পত্তি বাজেয়াপ্তেরও সুযোগ রয়েছে উল্লেখ করেছেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন, দুই আইনের আওতায় আওয়ামী লীগের বিচার করা সম্ভব জানিয়ে আমিনুল ইসলাম বলেন, এই দুই আইনের সংশোধনের মাধ্যমে সংগঠন বা রাজনৈতিক দলের বিচার করার যে আইনি কাঠামো তৈরি হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সময়ই প্রণয়িত হয়েছিল। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগ সরকার একসময় জামাতকে নিষিদ্ধ করেছিল। উল্লেখ করে তিনি বলেন, এখন সেই আইনি কাঠামোর আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত চলছে। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠিত হত্যাকাণ্ড এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগের কথা তুলে ধরেন। তিনি আওয়ামী লীগের সভাপতি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ কয়েকটি নির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এর আগে শনিবার ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থানে মৃতদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন নিপাত ও নির্মূল হয়েছে এবং দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের দাবি উঠেছে, তদন্ত চলছে এবং শীঘ্রই আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পর তিনি চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সামনে তদন্তের অগ্রগতি এবং বিদ্যমান আইনি কাঠামোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। এবং সবশেষে থাকছে, ভেনিজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 2645 জন। উত্তর ভেনিজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 2645 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 12,666 জন। শুক্রবার 3 জুলাই দেশটির যোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পর এখনও পর্যন্ত 6,462 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং 86,117টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এতে 885টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 189টি সম্পূর্ণ ধসে পড়েছে। বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার কার্যে 3,300-রও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি কারাকাস সরকার প্রায় 30,000 জন কর্মী মোতায়েন করেছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, 24 জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প 39 সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত মোট 890টি আফটারশক রেকর্ড করা হয়েছে। 7.5 মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইউমারে থেকে 23 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং 7.2 মাত্রার ভূমিকম্পটি সান ফিলিপের 23.9 কিলোমিটার উত্তর পূর্বে আঘাত হানে।